কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেটি সত্য সেটি তো বলতেই হবে। সত্যকে লুকায়িত রাখা যায় না, সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। কাজেই যা সত্য সেই বিষয়ে দু একটি কথা আমাকে বলতেই হবে। আপনারা জানেন যে আমার গ্রামের বাড়ি চরবিশ্বাস, দাদার বাড়ি কালাইয়া। এই কালাইয়া বাউফল 10 মিনা বলেন, এইখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে। 10 মিনার কাউনিয়াতে আমার একমাত্র ফুফাতো বোন, তার বিয়ে দিয়েছি। 10 মিনা শিকদার বাড়ি আমার একমাত্র ফুফু, তার বাড়ি এই 10 বাঁশবাড়িয়া। 10 মিনায় আমার বোনের বিয়ে দিয়েছি। আমার আত্মীয় স্বজন গলাচিপা 10 মিনা সর্বত্র। কাজে এইখানে আমি, আপনারা আমাকে চেনেন কিংবা জানেন, একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের গদিতে কাঁপুনি ধরার কারণে, তাদেরকে বিদায় করার কারণে আজকে আমি রাজনৈতিক কোনো মাঠে সমাবেশে বক্তব্য দিতে আসি নাই। এবং এই এলাকার মানুষের সামনে যখন আমি কথা বলি, ওই চাচা, খালু, ফুপা, ফুপু, আত্মীয় স্বজন, খালাতো ভাই, চাচাতো ভাই, এমনকি এখানে কয়েকজন আছে সরকারি চাকরি করে, আমাদের বন্ধু, ছোট ভাই ছুটিতে এসেছে গ্রামে, সাথে থাকবে এই জন্য তারা, কেউ চরবিশ্বাস থেকে এসেছে, কেউ কালাইয়া থেকে এসেছে। তো কাজে এইখানে আমার একটা আত্মীয় স্বজন এবং একটা বন্ধু বান্ধবের পরিবেশ। তো এইখানে আমিও আসার আগে খুব মর্মাহত হয়েছি যে এইখানে কি ওহাব চৌকিদার নাকি ওহাব চৌধুরী, তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা বিএনপির সহ সভাপতি। তিনি নাকি গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, এই যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, তারা যে খেলাটি আয়োজন করেছে সেই খেলা পণ্ড করার হুমকি দিয়েছেন। এবং গতকালকে রাতে এই মাঠে এই সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য ডেকোরেটরের মালামাল নিয়ে এসেছিল, সেগুলো ব্যবহার করতে দেয় নাই। সকালবেলা এই যে আমাদের যুবনেতা, ওই ছেলেটাকে ওই সামনে ডাকে আবু বক্কর, এই যে ওই ছেলেটাকে ডাকেন, সামনে আসো তুমি, একটু দাঁড়াইতে দাও, ওইদিকে চাপো। এই যে আবু বক্কর, চাপো দিই, চাপো। আবু বক্কর, আমি একটা ভিডিও দেখতে পেয়েছি, আগাগোড়া কিচ্ছু দেখি নাই, যে মানে ডাকাইত ধরে সেরকম ভাবে তারে দেখলাম যে বাঁশ দিয়ে একটা বাড়ি দিছে। কেন? এই মাঠে গণ অধিকার পরিষদের নাকি কোনো খেলা চলবে না। এমনকি শোনেন, আসলে আমরা জাতীয় রাজনীতি করি, কাজে সব বিষয় নিয়ে কথা বলতে রুচিতে বাধে, কারণ আমাদের কথা দেশ থেকে দেশের বাইরে সমস্ত বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ শুনে তাকিয়ে থাকে। তারা চায় আগামীতে আমরা দেশের নেতৃত্ব দেই, দেশকে একটা নতুন দিকে এগিয়ে নেই, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করি, যেখানে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ থাকবে না। এবং আপনারা দেখেছেন, আমরা কোনো রাজনৈতিক দলে যোগ দেই নাই। আপনাদের এলাকার ছেলে, বয়স কম হইতে পারে, সবেমাত্র ছাত্র নেতৃত্ব থেকে অল্প কয়েকদিন, 7-8 বছর হতে পারে জাতীয় রাজনীতি করেছি, কিন্তু কোনো দলে যোগ দেয় নাই, দল গড়ে তুলেছি। আওয়ামী লীগের আমলে যেইখানে অনেকে হাল ছাইরা দিছিল, আইসিইউর রোগীর মতো, যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন আল্লাহ বোধহয় আমাদেরকে ক্ষমতা দেখাবে না, ততদিন আর পরিবর্তন হবে না। কিন্তু আমরা হুঙ্কার দিয়ে বলেছি, ফ্যাসিবাদের সাথে আপোষ করব না, ফ্যাসিবাদের পতনে জীবন দিতে হলে জীবন দেব, আমৃত্যু লড়াই চালিয়ে যাব। এবং সেই লড়াই চালিয়ে গিয়েছি। এবং ধীরে ধীরে ওই আওয়ামী দুঃশাসনের আমলেও একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, এমনকি দেশের বাইরে প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ নামক সংগঠন গড়ে তুলেছি। তারপরে 2021 সালে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন করেছি।
আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? 2021 সালে দলের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি, আমরা বলেছি বাংলাদেশে দীর্ঘদিন ধরে দ্বিদলীয় যে ক্ষমতা দখলের রাজনীতি চলে আসছে, হানাহানি মারামারি ঘৃণা বিদ্বেষের যে রাজনীতি চলে আসছে, আমরা তরুণ প্রজন্ম সেই রাজনীতি চাই না। রাজনীতি একটা জনসেবা, যারা জনগণের জন্য কাজ করতে চায়, জনসেবা করতে চায়, তারা রাজনীতি করবে। রাজনীতি মানে ক্ষমতা এসে খাল দখল, বিল দখল, চর দখল, গেট দখল, স্কুল দখল, বাজারের দোকান দখল, মানুষের কাছ থেকে চাঁদাবাজি ধান্দাবাজি, এইটার নাম রাজনীতি না। বাংলাদেশে গত 50 বছর ধরে এই রাজনীতি চলেছে। আমরা তরুণ প্রজন্ম এই রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসতে চাই। আমরা গণ অধিকার পরিষদ নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানকে ঠিক করে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, 4টি মূলনীতিকে সামনে রেখে আমরা দলের ঘোষণা দিয়ে দল প্রতিষ্ঠিত করেছি। নির্বাচন কমিশনের যে শর্ত, 100টি উপজেলা কমিটি, 22টি জেলা কমিটি, আমরা 2 শতাধিক উপজেলা কমিটি করেছি। আমরা 50-এর অধিক জেলা কমিটি করে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে ডিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছিল, আপনারা নির্বাচনে আসেন, আপনাদেরকে 20 সিট দেওয়া হবে, পার সিটে 2 কোটি করে টাকা দেওয়া হবে, আপনি মন্ত্রী হবেন, বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ মন্ত্রী হবেন, পার্লামেন্ট কাঁপাবেন, আমাদের সাথে সে রাজনীতি করেন। বিএনপি জামাতের ভবিষ্যৎ নাই, আমরা স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ করব না, এইটা আওয়ামী লীগের বয়ান। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ গত 16 বছর ধরে মানুষের উপরে জুলুম, নির্যাতন, গুম খুন চালিয়ে দেশে যে একটা অপরাজনীতি কায়েম করেছে, এই রাজনীতির ভাগিদার হয়ে হালুয়া রুটি খেলে মানুষ আমাদেরকে ঘৃণা করবে। আমাদেরকে নিয়ে মানুষের যে নতুন স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ কষ্ট পাবে, মানুষ আর কাউকে বিশ্বাস করবে না যে এইরকম ভাবে দেখলাম একটা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একদল তরুণরা রাজনীতিতে এসেছে, তারাও পুরানো পথেই হেঁটেছে। যেই কারণে ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, দেশপ্রেমের জায়গা থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে আমরা আপোষ করি নাই। আমরা লড়াই সংগ্রাম চালিয়েছি এবং আজকের এই যে আওয়ামী লীগের পতন এবং এই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলো 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে। ঘোড়ার ডিম পেরেছে? পারে নাই, কিন্তু পারে নাই, ফেলটুস মেরেছে। আমরা 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের পরে ছাত্র সমাজের সমর্থন নিয়ে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি হয়েছি। কারো কৃপায় বা দয়া দাক্ষিণ্যে ভিপি হই নাই। এবং এই 28 বছরে বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। কারণ তারা মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জেগে ওঠে, ক্ষমতার মসনদ কেঁপে উঠবে তাদের। যেই কারণে তারা নির্বাচন দেয় নাই। যাই হোক, নির্বাচন হয়েছে, ভিপি নির্বাচিত হয়েছি। নানান ধরনের প্রলোভন ছিল। এখন আমাদের ছাত্ররা 3 জন উপদেষ্টা ছিল, 1 জন পদত্যাগ করে দল গঠন করছে, বাকি 2 জন উপদেষ্টা আছে। আরও আমাদের ছোট ভাই যারা বিশ্ববিদ্যালয়ে আমাদের হাতে তৈরি হয়েছে, রাজনীতি করেছে আমাদের সাথে, অনেক পরিচিত ইয়ং নেতৃত্ব দেখতে পাচ্ছেন। 2018 সাল থেকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ইয়ং নেতৃত্বদের মধ্যে যদি দেখেন, মিডিয়া কিংবা আন্দোলন সংগ্রামে ভিপি নূর ছিল অন অফ দা পরিচিত। আমাদের যে অবাধ সুযোগ সুবিধার সুযোগ ছিল, আমরা সেটি নেই নাই। আমরা দেশের জন্য লড়াই করেছি। আজকে দুঃখের সাথে বলতে হয়, এই যে
আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, এই পরিবর্তনের কথা বলছি। আজকে বিএনপির এই তৃণমূলের লোকেরা আমার প্রোগ্রামে বাধা দেয়, এইটা কত বড় দুঃসাহস এবং স্পর্ধা। কথা হয়েছে, শোনেন শোনেন, কথা হচ্ছে এই সমস্ত বাতি নেতা সাথী নেতার বিরুদ্ধে কথা বলে বা এদের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির সাথে আমরা সম্পর্কের অবনতি করব না। কারণ বিএনপির সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকে যে সম্মান করে, আমাদেরকে যে রেসপেক্ট করে, আপনারা জানেন এই যে বিএনপি জামাত সহ আমরা 31টা রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছি গত 1 বছর ধরে। এইখানে এই যে 27 নামাজ যেদিন বলে সেই দিনও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দেশের পরিস্থিতি, নির্বাচন, জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা সমন্বয় না থাকে তাহলে যে কোনো সময় একটা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এখন কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচনের দিন তারিখ এখনো ঠিক হয় নাই, কে ক্ষমতায় আসবে খবর নাই। কাজী এই আন্দোলনের পক্ষের শক্তি দলগুলো যদি নিজেদের মধ্যে বিভাজন করে, বিদ্বেষ ছড়ায়, বিভক্ত হয়, তাহলে যে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম সেই আওয়ামী অপশক্তি আবার ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে আসলে এই যে যারা এখন হুঙ্কার দেয়, এই মনুরা 16 বছর কই ছিল খবর দেখছেন? চোরের মতো এলাকায় এসে গেছে, এখন হুঙ্কার দেয়। হ্যাঁ, তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের এই সমস্ত পাতি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে আপনারা তারা যারা ঝামেলা উস্কানি দেয় এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না, রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না। তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এই ঘটনাটি আমি জানিয়েছি, ঢাকায় গেলেও জানাবো। কারণ আমাদের পায়ের উপরে পাড়া দিয়ে ঝামেলা করতে আসলে কি আমরা আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? অন্তত এই গলাচিপা 10 মিনায় এমন কোন কুতুব তৈরি হয় নাই ভিপি নুরের সমাবেশ করতে দিবে না। পরিষ্কার কথা বন্ধুগণ, আমি যেটা বলেছিলাম, আমি রাগান্বিত হয়ে গরম বক্তব্য দিতে চাই না। কারণ সমস্ত মিডিয়ার মাধ্যমে এই সমস্ত বক্তব্য সারা দেশের মানুষ দেখবে। মানুষ আমাদের মধ্যে ধৈর্য, সহ্য, সহনশীলতার রাজনীতি দেখতে চায়। কিন্তু অবশ্যই এই কথা আমাদের নেতা কর্মীদের আমরা বলবো, এই জুলাইয়ের পরবর্তীতে এই যে চর দখল, গেট দখল, খাল দখল, চাঁদাবাজি, ধান্দাবাজি গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মীতে জড়িত হয় নাই এবং ভবিষ্যতেও জড়িত হবে না। এই রকমের ভালো কাজে আমাদের নেতা কর্মীরা থাকবে। তবে একই সাথে ওই যে ছোটবেলায় বাবা মা যেটা শিখাইছে, বাবা বাইরে গেলে কারোর সাথে ঝগড়া করবা না, কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে ফিরে আসবা। কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি, রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই। যে হালা কইবে তার বুকটা দেখতে হইবে, তার কলিজাটা কত বড়, তার কলিজার মাপটা নিতে হবে। কথা পরিষ্কার। আমরা কারো বাড়িতে হামলা করি নাই, কাউকে গালি দেই নাই, কারো সভা সমাবেশ বন্ধ করতে যাই নাই। সুতরাং আমাদের সভা সমাবেশ বন্ধ করতে আসবে এই রকমের কুতুব গলাচিপা 10 মিনায় থাকতে পারে না। কাজেই নেতা কর্মীদেরকে বলবো, মনোবল শক্ত রাখুন, আঘাত আসলে পাল্টা আঘাত করে তারপরে আমার কাছে ফোন দিবেন, তারপরে যা করার করবো দেবেন। কিন্তু আমরা বারবার বলছি, বাংলাদেশে গত এই 30 বছর 33 বছরে আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে ক্ষমতায় ছিল। হয়তো আওয়ামী লীগ একটা না 16 বছর ক্ষমতায় ছিল গায়ের জোরে, কিন্তু
তার আগে বিএনপিও ছিল। আজকে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সমস্ত মানুষ বলছে রাষ্ট্র সংস্কার, তারপরে নির্বাচন, রাষ্ট্র সংস্কার লাগবে। কাজেই সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই আমরা মনে করি আগে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন, আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর শিক্ষা হওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সহনশীলতা প্রয়োজন। এই 5ই আগস্টের পরেও হাট বাজার মাঠ ঘাট আগে যেভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা চান্দা তুলত, ধান্দা করত, এখনো কোনো না কোনো দলের লোকেরা এগুলো করছে। তাহলে শেখ হাসিনার পরে চলে যাওয়ার পরে আমাদের পরিবর্তনটা কি হলো? আজকে আওয়ামী লীগের আমলে হুমকি দেওয়া হতো, বিএনপির দেখেছেন এই বিএনপির 10 মিনা উপজেলার প্রোগ্রাম কিভাবে পুলিশ পিটাইছিল নেতাকর্মীদেরকে। বিএনপি হামলার শিকার হয়েছে, আমরা হামলার শিকার হয়েছি। আজকে যদি আমরা একই কাজ করি তাহলে এই দেশের মানুষ আমাদেরকে কি ভাববে? আজকে বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আজকে বিরোধী দল করছেন তাদেরকে বলবো ভোট কিন্তু হয় নাই এখনো, ভোট কিন্তু সামনে আছে। কাজেই নেতাগিরি, হ্যাডামগিরি দেখাইবেন, মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে। আমি বলছি, আমি নির্বাচন করলে সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় যে পরিচিতি আছে নির্বাচন করতে পারি। ঢাকা থেকে নির্বাচন করলে এত সমস্যা, এত ঝই ঝামেলা পোহান লাগে না। তারপরেও নিজের এলাকায় এসেছি, আপনারা খোঁজ দেন। আমি বলতে চাই না এমপি মন্ত্রী না হয়েও মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেশ কিছু বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তাঘাট এস্টিমেট করে সচিবালয়, আপনারা জানেন এলজেডি উপদেষ্টা আমার ছাত্র সংগঠনের ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তার কাছে দিয়ে আসছি আমার এলাকার জন্য এই কাজ হয়। আমরা দৌড়াদৌড়ি করে এলাকার উন্নয়নের জন্য কাজ করতেছি, আর তারা এলাকায় স্যাঁচরামি, টাউটারি, বদমাইশি করতেছে। তো কাজেই তাদের সাথে আমাদের তফাৎটা এই জায়গায়। তো যেটা বলছিলাম, নির্বাচন কিন্তু এখনো হয় নাই। আগামী নির্বাচন কখন হয়, কে ক্ষমতায় যায় সেটি কিন্তু কেউ জানে না। তবে বিএনপির বড় দল হিসেবে নেতৃবৃন্দের আরো সংযত হওয়া দরকার, সহনশীল হওয়া দরকার। তারা যদি এখনই এটা করে তাহলে তো তাদের প্রতি মানুষের একটা অন্যরকমের ধারণা তৈরি হবে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব, আপনাদের এই তৃণমূলের অতি উৎসাহী নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরাই আপনাদের সর্বনাশটা করছে, এরাই দলের ইমেজ ক্ষুণ্ণ করছে, দলকে মানুষের কাছে বিতর্কিত করছে। একই সাথে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, ভয় ভীতি, হুমকি ধামকে, হামলা মামলা এগুলো মোকাবেলা করেই এই জায়গায় এসেছি। এগুলো আমাদের জন্য নতুন নয়। কাজে নির্বাচন যখনই হোক, এই পটুয়াখালী 3 থেকে ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করব। আপনারা ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলা পর্যায়ে সেইভাবে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কাজ করুন। মানুষের কাছে দলের বাণী, আহ্বান নিয়ে যান। একটা কথা মনে রাখবেন, আমরা যদি এই এলাকা থেকে নির্বাচিত হতে পারি, আমাদের ধান্দাবাজি, চান্দাবাজির কিছু নাই। আমাদের যা কিছু আছে তা মানুষের জন্য উজাড় করে দিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে পারবো।